বিয়ের ২ দিন পর ছেলে বিদেশ চলে গেছে, আর সেই বউকে আপনি লক্ষ্মী বলছেন। আপনার ছেলের বউ পছন্দ হয়নি বলে ২ বছর হতে চলে ছেলে দেশে আসে না। আর সেই বউকে নিয়ে এত প্রশংসা আপনি কি করে যে করতে পারেন তা কে জানে। পাশ থেকে আরেকজন মহিলা বলে উঠলেন, সত্যি মিসেস রেহালা বেগম, আপনার দ্বারাই শুধু এটা সম্ভব। আমি হলে তো বউকে আনতামই না। মিসেস রেহালা বেগম কি বলবেন কে জানে, কিছু বলতেও পারছেন না। হঠাৎ খেয়াল করলেন তিতিল উপরে দাঁড়িয়ে আছে, চোখে তার পানি। হয়তো সব কথাই শুনেছে সে। এসব কথায় রেহেলা বেগম কষ্ট পেলেও নিজেকে শক্ত করে নিয়ে বললেন, আপনাদের ডেকেছি কি এসব কথা শোনানোর জন্য? এসব আমাদের পারিবারিক বিষয়, আমরা দেখে নেব। এসব নিয়ে আপনাদের আলোচনা না করলেও চলবে। উত্তরে আরেকজন বললেন, এসব আপনাদের বিষয় তা তো আমরা জানি। নিহাত আপনি ওই মেয়ের এত প্রশংসা করছিলেন তাই বললাম। মা, তোমাকে কে বলেছে অপাত্রে দান করার জন্য? কথা অনুসরণ করে তাকাতেই দেখতে পেল ইনা এসেছে। সে এগিয়ে গিয়ে রেহেলা বেগমকে বললেন, কেউ মর্ম না বুঝলে তাকে কেন বোঝাতে যাবে তুমি? মহিলাদের মাঝ থেকে একজন বলে উঠলেন, মিসেস রেহেলা বেগম, আপনার মেয়ে কিন্তু আমাদের ইনসাল্ট করছে। ইনসাল্টের কি দেখলেন এখানে আন্টি? কিন্তু আপনার মেয়েকে কি আপনি দেখে শুনে রাখেন তো? আপনি কি তার ব্যাপারে উদাসীন নন? সে যে কত ছেলের সাথে ফ্লর্ট করছে, প্রেমের অভিনয় করছে, নাইট ক্লাবে যাচ্ছে, তা কি খেয়াল করেন না আপনি? মহিলাকে কোনো জবাব দেওয়ার সুযোগ না দিয়ে এনা আরেকজনের দিকে তাকিয়ে বললেন, আন্টি, আপনার ছেলের বিষয়ে কি আমরা কিছু জানি না? আপনি তো নিজের পছন্দে ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু কী লাভ হলো? আপনার ছেলে তো বউকে প্রতিদিন মারধর করে, অনেক রাত পর্যন্ত বাহিরে থাকে। শুনেছি সে নাকি অন্য মেয়ের প্রতিও আসক্ত। সে হিসেবে আমার ভাই খুব ভালোই আছে, তাই নয় কি? ইনা এবার বলতে লাগলো, আর শিলা আন্টি, শুনেছি আপনার মেয়ে কয়েকদিন আগে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তারপর কয়েক মাস পর ফিরে এসেছে। সত্যি আন্টি, এসব আপনার দ্বারাই হবে। কই, আমরা তো ওসব নিয়ে কথা বলি না। সবাই উঠে গেল। রেহেলা বেগম মেয়েকে বললেন, ইনা, এবার থাম, এসব কি বলছিস? ভদ্র মহিলাদের থেকে একজন বলে উঠলেন, মিসেস রেহেলা, আপনি আমাদের ডেকে এই অপমান করার মানেই হয় না। এটা অপমানের কি আছে আন্টি? যা সত্যি তাই বললাম। আমরা আর কোনো দিন আপনার বাড়ি আসবো না রেহেলা বেগম। সবাই হনহন করে চলে যেতে লাগলেন। রেহেলা বেগম নিজের মেয়েকে বললেন, ওসব বলার কি দরকার ছিল ইনা? দরকার ছিল আম্মু, ওসব মানুষের মুখের ওপর কথা বলতে হয়। আমার কপালে যা ছিল, মেয়েটা বোধহয় এখন কাঁদছে। তিতিল কি এসব শুনেছে? কতবার করে বলেছি, কিছু কিছু মানুষের কথার জবাব তাদের মতো করেই দেওয়াটা জরুরি। কিন্তু এভাবে আর কত? মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে দিতে পারি না। তুই আর কি করবি? যা দরকার তাই করব, তুমি দেখো গিয়ে ওকে। রেহেলা বেগম দ্রুত পায়ে উপরে গেলেন। তিতিল তখন বিছানায় উবু হয়ে কান্না করছে। সত্যিই তো সে একটা অলক্ষ্মী অপয়া মেয়ে। বিয়ের পর স্বামীর মুখটাও সে দেখতে পেল না, আর এখনও তিনি দেশে আসবেন না। তাহলে কেন এই বাড়িতে পড়ে আছে সে নিজেও জানে না। মায়ের বোনের অভাবটার জন্যই এখানে আছে, না হলে যার স্বামী থেকেও নেই তার আবার শ্বশুরবাড়ি কিসের? তার স্বামী তাকে মেনে নেয়নি। নিজেকে খুব ছোট নজরে দেখতে লাগলো তিতিল। কেন জীবনের তাল বেসামাল হয়ে গেল? গ্রামের মেয়ে বলে তার স্বামী তাকে ফেলে চলে গেছে, কিন্তু কোন দিক থেকে সে কম? রূপে গুণে হাজারে একটা। তিতিল মনে করে তার ভাগ্যই এটা। দরজায় শব্দ পেতেই সে চোখের পানি মুছে নিল। রেহেলা বেগম তার পিঠে হাত রেখে জিজ্ঞেস করলেন, মন খারাপ করে কাঁদছিস? অমন মানুষদের কথায় কান দিতে নেই, আর ইনা তাদের কথা শুনিয়েও দিয়েছে। আম্মা, আমি বাড়ি যাব। হঠাৎ তিতিলের মুখ থেকে এমন কথা শুনে খানিক অবাক হলেন রেহেলা বেগম। হঠাৎ বাড়ি যাবি কেন? আব্বাকে দেখতে মন চাইছে। আপনি না করবেন না আম্মা। তুই কি মন খারাপ নিয়ে এমন কথা বলছিস? মন খারাপ করে বলবো কেন আম্মা? আমি কিছুদিন থেকে চলে আসব। আপনি দয়া করে না করবেন না। আমার মন টানছে অনেক বাড়ি যেতে। গ্রামের আবহাওয়ায় হয়তো মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ইনাকে বলে দেখি। অফিসের ফাইল নিয়ে ইনা বসে আছে থম মেরে। ইয়াদকে কল করবে কি করবে না তাই ভাবছে। তার জন্য একটা মেয়েকে সারা জীবন কষ্ট পেতে হোক তা ঠিক হবে না। তিতিলেরও একটা ভবিষ্যৎ আছে। মনে মনে যা করার প্রয়োজন তাই ভেবে নিয়েছে সে। হঠাৎ ফোনে কল আসতেই ইনা ভরকে যায়। তাকিয়ে দেখতে পেল ইয়াদ কল করেছে। অনেকটা অবাক হয়েছে সে।
3 মাস হতে চলে সে কল দিচ্ছে না। এখন কল দিল কেন তাই ভাবছি না। ভাবনা রেখে কল রিসিভ করলো। স্ক্রিনে ইয়াদের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। আপু কেমন আছো? ভালো, তুই? রাগ করছো বুঝি এতদিন কল দিতে পারিনি বলে? ইনা মুখে মেকি হাসি দিয়ে মাথায় না সূচক জানালো। জানি তুমি রাগ করেছ। ইয়াদ, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা আপু? তুই দেশে আয়, একটা জরুরি কাজ আছে। কি কাজ? তোর জন্য আরেকটা জীবন নষ্ট হোক তা আমরা কেউ চাই না। আরেকটা জীবন মানে? তিতিলের। ইয়াদ বুঝতে পেরেছে যাকে বিয়ে করেছিল তার কথা বলছে, কারণ ইনা, হিমা আর তার মার মুখে প্রায় এই নামটা শুনেছে সে। কিরে, কথা বলছিস না কেন? আপু, আমি কিছুদিনের মাঝেই দেশে আসব, আর সেটা জানাতেই আমি তোমাকে কল করেছিলাম। ইনা তাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দেয়, আর ইয়াদ বোকার মতো বসে রইল ল্যাপটপের সামনে। স্ট্রেঞ্জ বলে ইয়াদ উঠে দাঁড়ালো। কাপে গরম পানি ঢেলে তাতে 2 কাপ কফি ও আধা চামচ চিনি মিশিয়ে কাপ হাতে নিয়ে কাছের দেয়ালের সামনে গেল। সে বুঝতে পারছে না ইনা এতটা সিরিয়াস আর রাগী হয়ে কথা বলল কেন, আর কেনই বা দেশে যেতে বলছে। ইনা গিয়ে দেখতে পেল তিতিল মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইনা রুমে গিয়েই বলল, মা, ভাইকে দেশে আসতে বলেছি। চমকে উঠল তিতিল। শোয়া থেকে উঠে বসল সে। রেহেলা বেগম জিজ্ঞেস করলেন, কেন আসতে বললি? ইনা তিতিলের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। মায়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তিতিল আর ভাইয়ের ডিভোর্সের জন্য। পদ্ম ফোটানোর জন্য একটা পুকুর কেটেছিলাম, ঝর্ণার মতো জল উঠবে তার পাতাল থেকে। ভালোবেসে নিজের হাতে কেটেছি 1000 কোয়া মাটি, কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছ তোয়া নদী। দুকুল ছাপিয়ে ওঠেনি স্বর্গীয় মদে ফেনা। দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে। মনমরা হয়ে বসে আছে তিতিল। নির্মলেন্দু গুণের কবিতাটা মনে মনে আওড়াচ্ছে সে। এটা তার কেমন জীবন সে বুঝতে পারছে না। আসলেই কি জীবন? শ্বাস নিয়ে পৃথিবীতে চলাফেরা করার নামই কি জীবন? যদি এর নাম জীবন না হয় তাহলে সে জীবিত থেকেও মৃত। এই জীবনের কোনো মানেই হয় না নিজের কাছে। স্বামী হিসেবে ইয়াদকে বড্ড ভালোবেসে ফেলেছে সে। ভালোবাসা ছাড়া বেঁচে থাকবে কি করে সে? এখন তো নিশ্চিত তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই মিথ্যে সম্পর্কটাও শেষ হয়ে যাবে। তখনও কি করে জীবিত লাশ হয়ে এই দুনিয়ায় ঘুরে বেড়াবে সে? এ কেমন জীবন দিল তার সৃষ্টিকর্তা? অভিমানী চোখ নিয়ে তিতিল মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে। ভেতরে একটা চাপা কষ্টে তাকে বিষাদের অতল সাগরের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। এখনই বুঝি নিঃশ্বাস আটকে সেই সাগরে জীবন ত্যাগ করতে হবে। পিছন থেকে ইনা তাকে ডাকতেই সে মাথা নামিয়ে নিল। চোখের কোণায় আসা নোনা পানিটা মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করলো সে। ইনা তাকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো? তুমি কষ্ট পাচ্ছ আমি জানি, অন্য কেউ জানুক বা না জানুক আমি জানি তুমি ভাইকে ভালোবেসে ফেলেছ। কিন্তু তিতিল, তুমি কি মনে করো তুমি এভাবে সুখে আছো? তিতিল, আমি বা মা কেউ চাই না তুমি কষ্টে থাকো। তোমার একটা ভবিষ্যৎ আছে তিতিল। আমার ভাইয়ের জন্য আমরা তোমার জীবনটা নষ্ট করতে পারি না। আমি আর মা ভেবেছি তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। বুক চিপা দিয়ে ওঠে তিতিলের। কষ্টে দম আটকে আসছে, ভেতরটা রুরু করছে। অন্তরের গভীরে কেউ যেন অনবরত আঘাতের ওপর আঘাত করে তাকে নিস্তেজ করে দিচ্ছে। চোখের বাঁধ ভেঙেছে তার। কি করে বলবো ওই মানুষটা ছাড়া কিছুই চিন্তা করতে পারি না আমি। বাঁচব কি করে? আমি যে তোমার ভাইকে খুব করে চাই না আপু। মনে মনে আরও অনেক কিছু ভাবছে সে, কিন্তু মুখ ফুটে বলা হচ্ছে না তার। তিতিল, আমি জানি তুমি কষ্ট পাবে খুব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি তিতিল। বহু কষ্টে তিতিল বুক চিরে বের করলো, আপু আমি বাড়ি যাব। হ্যাঁ, মা বলল ওটা, কিন্তু এখন বাড়ি যেয়ে কি করবে বলো তো? খুব যেতে ইচ্ছে করছে, মুখে বলার মতো শক্তি পাচ্ছে না, তাই সে মাথায় জানালো। ইনা মুচকি হেসে তার গালে হাত রেখে বলল, ঠিক আছে, কাল ড্রাইভারকে বলে দেব যেন তোমাকে গ্রামের বাড়ি নিয়ে যায়। ইনা চলে যেতেই তিতিল ধপ করে নিচে বসে পড়ল। পা দুটি নিজের খুব কাছে এনে হাতে জড়িয়ে ধরল। শামুকের মতো গুটিয়ে বসে তিতিল চাপা কান্নায় ভেঙে পড়ল। গাড়িতে বসে প্রকৃতির অপার সৌন্দর্যের দিকে নির্বাক ভঙ্গিতে চেয়ে তিতিল কত কিছুই না ভাবছে। আম্মাকে, ইনা আপুকে ও হিমাকে খুব মনে পড়ছে তার। আসার সময় তার শাশুড়ি তো কেঁদেই দিয়েছেন। হিমা তো আসতেই দিতে চাইছিল না। ইনা আপুও বলল তাড়াতাড়ি চলে যেতে ও বাড়ি, কিন্তু সে তো আর যেতে চায় না।
করুণ ভাগ্যের খেলায় সে হেরে গেছে আগেই। যা হবে শুধু মেনে নিতে হবে নিভৃতে। মুখ ফুটে দোষারোপ সে করবে কাকে, যেখানে উদ্ভিদের মূল শাখাটাই দুর্বল, নড়বড়ে, একেবারে ভিত্তিহীন। আমি আর যেতে চাই না আম্মা, আপনার ছেলের সাথে ডিভোর্স আমার আজ না হোক কাল হবেই। আপনার ছেলের বুকে হয়তো একদিন কোনো সুন্দরী রমণী তার শান্তির নিবাস স্থাপন করে ফেলেছে। আমি আর আপনার বাড়ি ফিরতে চাই না আম্মা। কি হবে ওই কৃত্রিম বাড়ি গিয়ে, যেখানে সুখ নেই, শান্তি নেই? আমি গ্রামেই থাকতে পারবো। আপনার ছেলে ডিভোর্স পেপারে সাইন করে দিতে আমার খুব একটা আপত্তি হবে না, কিন্তু আমার মনের আহাচারি করুণ হৃদয় বিষাদের কান্না কি শুনতে পাবে না ও? একবারও কি ফিরে তাকাবে না এই বিষাদ সাগরে ডুবন্ত এই আমার দিকে? ড্রাইভার গাড়ি থামাতেই তিতিল ব্যাগপত্র নিয়ে নেমে গেল। 5 মিনিটের মাটির রাস্তা পেরিয়ে সে বাড়ি ফিরল। তার সৎমা এগিয়ে এলো। কিরে তিতিল, তুই আইবি আগে জানাইতি না? সময় হয়ে ওঠেনি খালা। আয় ঘরে আয়, তোর বাপে এখন আইছে না। শান্ত, কলি ওরা কই? শান্ত কি আর ঘরে দাহনের স্যারা? কই টই টই কইরে ঘুরতাছে। আর কলি ঘরে আছে, তুই ঘরে যা, আমি আইতাছি। তিতিল ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। খালার ভাবমূর্তি খুব একটা খারাপ না, হয়তো সে আসাতে খুব একটা বিরক্ত হননি তিনি, কিন্তু মায়ের মতো আহামরি খুশিও নন। মায়ের সুখের মাসিতে কভু মেলে। তিতিলের মা ছোটবেলায় মারা যান। অনেকদিন যক্ষা রোগ আর চিকিৎসাহীনতা নিয়ে মারা যান তিনি। তখন তিতিলের মোটামুটি বুঝ আছে। তার আব্বা আবার বিয়ে করেন। ঘরে সৎমা আসেন। ওনার গর্ভে 2 সন্তানের জন্ম হয়, শান্ত আর কলি। সৎমায়ের প্রতি তার অনুভূতি কেমন তা না জানলেও শান্ত আর কলিকে নিজের ভাই বোনের মতো করে ভালোবাসে সে। কলিকে নিয়ে তিতিল ধান ক্ষেতের পাড়ে এসে বসে আছে। চারিদিকে সবুজের বন্যা। ধানের শীষ দেখা দিতে শুরু করেছে ফুলের কলির মতো উকি দিয়ে। এলোমেলো বাতাসে ধান তালে তালে নৃত্যে মেতে উঠেছে। এক অন্যরকম সুন্দর দৃশ্য। তিতিল এক মনে তাকিয়ে আছে সেই খেলায়। আমার জীবনটাও কেন সবুজে সবুজে ভরে উঠল না? কেন সবুজ সজীব খেলায় আমিও মেতে উঠতে পারলাম না? কি এমন হতো জীবনের ধূসর রঙকে রঙে রাঙিয়ে তুলতে পারলে? তিতিল ডাটা অন করলো। বাড়িতে একটু নেট পাওয়া যায় না। যদি পেছনের ঝোপে যাওয়া যায় তবে একটু দেখা মেলে। তিতিল ফেসবুকে ঢুকে ইয়াদের আইডিতে চলে গেল, নতুন কোনো ছবি আপলোড করেছে কিনা তা দেখতে। ফেসবুক, ইনস্টাগ্রামে সবসময় সে ইয়াদকে ফলো করে। সব ঘেটেও যদি একটা ছবি পায়, তিতিলের মনটা ঠান্ডা হয়। সেদিন রাতটা ইয়াদকে নিয়ে কল্পনায় কেটে যায়, কিন্তু ইয়াদ পিক দিতে অনেক লেট করে। ইয়াদের সাথে কখনো সে কোনো মেয়ে ঘনিষ্ঠ হওয়া পিক দেখেনি। যদি চোখে পড়ে তখন এই 2 নয়নগুলি কি করে তা গ্রহণ করবে সে জানে না। তিতিল আইডিতে গিয়ে দেখতে পেল ইয়াদ ছবি আপলোড করেছে। গাড়িতে বসে আছে, এক পা ভাঁজ করে। গায়ে সাদা পাতলা একটা শার্ট, সাথে নীল কালারের জিন্স। সূর্যের আলোয় আলোকিত হওয়া চমকপ্রদ একটা ছবি, যা তিতিলকে বারংবার ঘায়েল করে দিতে পারে। তিতিল অপলক চেয়ে রয়েছে ইয়াদের দিকে। মনে হাজারো ইচ্ছার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এগিয়ে ওদিক করে। অনুভূতিরা পাখির মতো ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে আপন মনে। হঠাৎ নিজের নাম শুনে তিতিল পিছন ফিরে তাকায়। বিস্ময়ে চরম আকাশে উপনীত হওয়ার অভিপ্রায়। শরীরের ভেতরের মাংসপিণ্ডটা এতটা শব্দ তুলে আওয়াজ করছে, যা মুখরিত করে তুলছে ক্রমশ। উথাল পাথাল ঝড়ের মতো ভেতরটা কেঁপে চলছে। সামনে যে ইয়াদ দাঁড়িয়ে আছে। তিতিল ধীর গলায় বিড়বিড় করল, ইয়াদ। ছলছল চোখে তাকিয়ে রইল সে। ভেতরটা কেমন করছে সে বুঝতে পারবে না। কাপা গলায় বলল, আপনি এসেছেন? তিতিলের কাজে কলি পিছন ফিরে তাকালো। তার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে তার আপাকে বলল, আপা, ইহানে কেউ নাই? কপালে ভাঁজ তুলে তিতিল সামনে তাকাতেই চারিদিকে শূন্য দেখতে পায়। বুকটা মোচড় দিয়ে ওঠে। চোখের পানিটা এবার টুপ করে পড়েই গেল। তিতিল নিচে ধপ করে বসতেই কলি চেঁচিয়ে বলে ওঠে, আপা। মানব শূন্য জায়গায় তিতিল চিৎকার করে কাঁদছে। তার কান্নার হৃদয় কাঁপা শব্দে কিছু পাখি উড়ে যায় ওখান থেকে। কলি পাথরের মতো তাকিয়ে আছে। হাঁটু ভাঁজ করে তিতিল কেঁদেই চলছে। গলা ছেড়ে চিৎকার করে মনের চাপা যন্ত্রণাটা ঝেড়ে ফেলছে সে। বুকের ভেতরটা ভারী হয়ে এলেও অদ্ভুত রকম একটা শান্তি পাচ্ছে সে। চুপচাপ বসে আছে তিতিল। ভাবমূর্তি বলছে প্রাণশূন্য একটা বস্তু পড়ে আছে। কলি ভয়ে ভয়ে ডাকলো তিতিলকে। বার কয়েক ডাকার পর সে ঘাড় ঘুরিয়ে তাকালো কলির দিকে। কলি আঁতকে উঠল। ভয় পেয়ে সে বুকে থুতু দিল। তিতিল এবার আগের মতো করে শূন্যে তাকিয়ে আছে, ফোলা ঢলে পড়া চোখ দুটো নিয়ে। সবুজ ক্ষেতটা তার কাছে ঝাপসা হয়ে আসতে লাগলো।
কলি দৌড়ে তার মাকে নিয়ে এলো। রাস্তায় সকিনা অনেক বকলেন মেয়েকে এখানে নিয়ে আসার কারণে। কলি সেই জায়গায় সকিনাকে নিয়ে যাওয়ার আগেই দেখতে পেল তিতিল হলুদ কাপড়ে এগিয়ে আসছে। সকিনা কলি দুজনে দাঁড়িয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। মৃদু গলায় সকিনা ডাকলো, তিতিল। আমি ঠিক আছে, একেবারে বাড়ি চলো। তিতিল আবার ধীর পায়ে হাঁটতে লাগলো। তাকে বেশ অদ্ভুত দেখাচ্ছে। সকিনা তিতিলকে নিয়ে ভয় পাচ্ছেন। রাগেমের পিঠে এক ঘা দিয়ে তার পিছু ধরল। তিতিল নিজের ঘরে এসে সেই যে ঘুমিয়েছিল, রাতে আর ওঠেনি। সকালে তার বাবা তাকে ডেকে তোলে। আম্মা, অতবেলা পর্যন্ত ঘুমাও তুমি? সকাল হয়ে গেছে, টেরই পাইনি আব্বা। হাত মুখ ধুইয়াও একলগে খাইয়াম। আচ্ছা। তিতিল ঘরে গিয়ে ব্যাগ থেকে ব্রাশ বের করলো। সত্যি কাল রাতের মতো ঘুম বিয়ের পর থেকে হয়নি তার। কালকেরও চিৎকার করা কান্নায় চাপা কষ্টটাকে আকাশে বাতাসের সাথে উড়িয়ে দিয়ে খানিক মন হালকা হলো। স্মিত হেসে তিতিল কলপাড়ে গিয়ে হাত মুখ ধুলো। আজও যখন তিতিল কলিকে বলল হাঁটতে যেতে, তখন কলি সুন্দর করে না করে দিয়েছে। তবুও সে জোর করে নদীর রাস্তা ধরে হাঁটছে। টলটলে পানির ধ্বনিতে মৃদু হেঁটে উঠল তিতিল। কোথা থেকে যেন রাজীব হাজির। হঠাৎ সামনে আসায় তিতিল ভরকে গেল। কপাল কুঁচকে সামনে তাকাতেই পথ কাটিয়ে যেতে চাইলেও রাজীব তার পথ আটকায়। তিতিল, তুই কি এখনও ওই বাড়ি পইড়া থাকবি? তিতিল ফিরায় না আমার কাছে। খুব ভালো রাহাম তোরে। পথ ছাড়েন রাজীব ভাই। আমারই কারে কষ্ট দিতেছস তুই? তুই জানোস না আমি তোরে কতটা ভালোবাসি। আর তুই? পাশ থেকে কলি বলে উঠল, ওই বেটা, আপা কইতেছে না পথ ছাড়তে? একদম বেশি কথা কইবে না কইলাম কলি। কথা না হলে তো কথা কমলি লাগবে রাজীব ভাই। তিতিল কড়া গলায় কলিকে ডাকলো। চোখের ইশারায় চুপ থাকতে বলল। তারপর শান্ত গলায় রাজীবকে বলল, দেখেন রাজীব ভাই, আমার জীবনটা উলটপালট হয়ে গেছে। আমার এই ছন্নছাড়া জীবনের ধারের কাছেও আসবেন না আপনি। আপনাকে একটা কথা আবার পরিষ্কার করে বলে দেই, আমার বিয়ে একবার হয়ে গেছে, সেটা যেমনই হোক। মৃত্যুর আগে আর বিয়ে করব না আমি। আমার আশা না করে আপনি বিয়ে করে সুখী হন। আপনি খুব ভালো মানুষ, আর আপনার জন্য গ্রামের অনেক মেয়েই পাগল। অনেকের বাবা আপনার সাথে মেয়ে বিয়ে দিতেও রাজি। যেটা হবার নয় তার আশায় বসে থাকা নেহাতে নির্বোধের কাজ। আপনি শিক্ষিত হয়ে অবুঝের মতো কাজ করবেন না। আমাকে আর বিরক্ত করতে আসবেন না রাজীব ভাই। ভালো থাকুন। তিতিল দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করলো। রাজীবের চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। তিতিল যদি তাকে আশা না দেখাতো তাহলে কি সে দেখত? মন ভাঙার কষ্ট সহ্য করা দুষ্কর। অনেক ভালোবাসে সে তিতিলকে। হাত দিয়ে চোখের পানি মুছে করুণ চোখে তিতিলের যাওয়া দেখলো। তারপর নাক টেনে নিজের রাস্তা ধরল। মাটির রাস্তা ধরে হাঁটছে তিতিল, মুখে তাচ্ছিল্যের আভা। রাজীব নামের ছেলেটা তাকে ছোটবেলা থেকে ভালোবাসে, সে তা জানে। অনেকবার তার মনের কথা বলেছে, বিয়ের প্রস্তাবও দিয়েছিল কয়েকবার। উত্তরে সে বলেছিল, রাজীব ভাই, আপনি এত অস্থির হবেন না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার যদি আপনার ঘরে যাওয়ার থাকে তবে এমনিতেই যাব। আপনি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে এসব বলে আমাকে বিব্রত করবেন না। আপনার যা বলার আব্বাকে গিয়ে বলবেন। কিন্তু রাজীব তো সময় পেলই না। তার আগেই তো রেহেলা বেগম এসে ছেলের জন্য নিয়ে গেলেন। কিন্তু সেই ছেলেই ছেড়ে চলে গেল। তাচ্ছিল্যের হাসি বড় হয় তার। মনে মনে বিড়বিড় করে, কি অদ্ভুত ভাগ্যের লীলা খেলা যে আমাকে ভালোবাসে তাকে আমি চাই না, আর যাকে আমি ভালোবাসি সে আমাকে চায় না। কি সুন্দর সমীকরণ। তিতিল তো আগে থেকে জানতো, না চাইতেও তাকে আবার ও বাড়ি ফিরতে হবে। রেহেলা বেগম এসেছেন বাড়িতে। বেশ কিছুদিন হলো সে গ্রামে ফিরে যাচ্ছে না বলেই এসেছেন। কাল থেকে নিজের ফোনটা বন্ধ করে রেখেছে মেয়েটা। আর যে মেয়েটা বাড়ি ফিরতে চায় না। অগোছালো জীবনটা না হয় এমনই থাক। ত্রাস গতিতে তিতিল এগিয়ে গেল। আজকালকার যুগে এমন শাশুড়ি পাওয়া দুষ্কর। এমনটা বোধহয় স্বামী ঠিক নয় বলেই হয়তো পেয়েছে। কিন্তু মায়ের মতো শাশুড়ির মুখে মুখে কি করে না করবে সেটা নিয়েই নানান চিন্তায় এতটা নুয়ে গেছে, পা সামনে এগোচ্ছে না। তিতিলকে দেখতে পেয়ে রেহেলা বেগম ডাকলেন, আমার তিতিল মা। সংবিদ হয়ে এলো সে। টান হয়ে দাঁড়িয়ে স্নেহের তৃষ্ণায় চাতক পাখির সুরে বলল, আম্মা। রেহেলা হাত বাড়িয়ে দিতেই অশ্রু ভরা নয়নে তিতিল খানিক ঝাপটে ধরল। গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা কেমন আছেন? তোকে ছাড়া আমি ভালো থাকতে পারি বল? তিতিল জবাব দিল না। দম নিয়ে আবার জিজ্ঞেস করলো, ইনা আপু কেমন আছে? ভালো আছে, আসার সময় বারবার বলে দিয়েছে তোকে না নিয়ে যেন না ফিরি। মুখ কালো হয়ে এলো মেয়েটার, মুখের ভাষা উবে গেছে যেন। রেহেলা বেগম বললেন, ইনা অফিসের জন্য আসতে পারেনি, কিন্তু তোকে মিস করছে। স্মিত হাসলো তিতিল, বলল, হিমা কেমন আছে আম্মা? হিমার কথা আর বলিস না মা। এই শরীর নিয়েও আসার জন্য যা পাগল হয়ে গিয়েছিল,
আমি না করেছি গ্রামের রাস্তায় ঝাঁকিতে আরও কষ্ট হবে ওর। তুই তো জানিসই প্রতি মাসের এই সময়টা পেটের কতটা তীব্র ব্যথা সে সহ্য করে। ভালো হয়েছে আম্মা আনেননি, নয়তো আরও কষ্ট হতো। হ্যাঁ, যা তুই এবার তৈরি হয়ে নে মা, অনেকটা পথ যেতে হবে তো, ড্রাইভার অপেক্ষা করছে আমাদের জন্য। জোর করে হাসি তোলা মুখটা শুকনো পাতার মতো শুকিয়ে গেছে, একটু ছোঁয়া পেলেই বুঝি মসমস করে ভেঙে যাবে। তিতিল কিছু বলার আগেই পাশ থেকে সকিনা বলে উঠলেন, বিয়ান, আজ যাইবেন গা কিতা কন? আজ থাকবেন আমার বাড়িতে, কাল যাইবেন। তিনি হেসে জবাব দিলেন, এটা সম্ভব না বেয়ান, আমাকে আজই ফিরতে হবে। হিমা অসুস্থ, একা বাড়িতে। তিতিল আসছিল না, ফোনটা বন্ধ ছিল বলে তাড়াতাড়ি চলে এলাম, অন্যদিন এসে অনেক দিন থেকে যাব। তিতিলের বাবা কাঁধ থেকে গামছাটা নামিয়ে বললেন, বিয়ান, এমনে আপনি যাইবেন গা? এটা আমি মানতাছি না, আপনি খাইয়া পরে যাইবেন। বিয়ান, তাহলে খুব দেরি হয়ে যাবে, আমি অন্য দিন সবাইকে নিয়ে আসব। একটু আধটু দেরি হলে কিছু হইতো না বিয়ান, আমি বাজারে যাইতাছি, অহনি আইয়া পড়ুম। তিতিলের বাবা যাওয়ার আগেই তিতিল বলল, দাঁড়ো আব্বা, তোমাদের সাথে আমার কথা আছে একটা। সবাই তিতিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি বলে তার আশায়। তিতিলকে চুপ থাকতে দেখে তার বাবা বললেন, কি কথা আম্মা? রেহালা বেগম বললেন, তিতিল, কি বলবি তুই? তিতিল তখনও চুপ, একপাশে আগ্রহী চোখে তাকিয়ে আছেন সকিনা। তিতিল সবার দিকে তাকালো, তারপর মাথা নুয়ে বলল, আম্মা, আমি আর ঢাকা ফিরব না। চমকে উঠল তার কথায় সবাই। রেহালা বেগম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি বলছিস এসব তিতিল? রব্বানী মিয়া কপালে অনেকগুলি ভাঁজ নিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন, আম্মা, কি কইতেছো তুমি? কিছু হইছে? কিরে তিতিল, বল কিছু। বললেন রেহালা বেগম। নীরবতা ভেঙে তিতিল বলল, এখানে বলার কি আছে আব্বা, সবটাই তো সবার জানা। আমি ও বাড়িকে কি করব? এতদিন ছিলাম আম্মা আর ইনা আপু হিমার জন্য, এখন আম্মার ছেলে দেশে আসবেন, উনি এসে ডিভোর্স দিলেই তো সব শেষ। তাহলে আমার ও বাড়ি যেতে হবে কেন? সাইনটা না হয় এখান থেকে দিয়ে অধ্যায়টা শেষ চুকালাম। ধমক আর রাগান্বিত স্বরে রেহেলা বেগম বললেন, তিতিল। মেয়েটা ভয় পেয়ে মিশ্রিত নয়নে রেহেলা বেগমের দিকে একবার তাকে মাথা নত করে আনলো। তারও কি আর কম কষ্ট হচ্ছে? আমার ছেলে তোমায় ডিভোর্স দেবে কি দেবে না সেটা আমার ছেলেই বুঝবে, তুমি না। আর তোমার সাথে আমার ছেলের ডিভোর্স এখনও হয়নি, হলে পরে সেটা দেখা যাবে। এখনও তুমি আমার ছেলের বউ, আমার পুত্রবধূ। আর সময় নষ্ট না করে যাও, তৈরি হয়ে নাও, এখনই আমরা রওনা দেব। রেহেলা বেগমের মুখে কড়া কথার আভাস পেয়ে তিতিলের বড্ড কষ্ট হচ্ছিল। বুক উপচে কান্না এলেও চেপে রাখার বহু চেষ্টা করছে সে। ধরে আসা গলায় সে শুধু বলল, আম্মা। তিতিলকে কথা বলতে না দিয়ে রেহেলা বেগম বললেন, যা বললাম তা করো। তিতিল ঠায় দাঁড়িয়ে আছে মাথা নুয়ে। তখন রব্বানী বললেন, বিয়ান, আমার আম্মাইতে কি তা কয়? ডিভোর্সের কথা? এইটা মানে তো তালাকনামা না? অহন তো অনেকের মুহে হনি এই কথা, কিন্তু আমার সিরি এইটা কি তা কয় বিয়ান? রেহালা বেগম মুখের ওপর সেই কঠিন রাগী ভাব বজায় রেখে বললেন, আপনাকে আমি পরে বলছি সবটা। কথা থামিয়ে তিনি তিতিলের দিকে তাকালেন, বললেন, তোমাকে কি বললাম তিতিল, যাও তৈরি হয়ে নাও। চোখের পানিটা আড়াল করে তিতিল চুপচাপ তার ঘরে চলে গেল। কান্নায় ফেটে পড়ল আবার চাপা কষ্টে। ভেতরের তার এই উত্তপ্ত যন্ত্রণাটা কেউ দেখতে চায় না। চোখের পানি একের পর এক বাধাহীন গড়াচ্ছে। গাড়িতে রেহেলা বেগম একটা কথাও বললেন না তিতিলের সাথে। শক্ত কঠিন একটা আবরণে ওনার মুখ আবৃত। তিতিল কয়েকবারই চেয়ে দেখেছে, কথা বলতে চেয়েছে, কিন্তু সাহসে ধরেনি। বাড়ি ফেরার দুদিন পর তিতিল সাহস করে রেহেলা বেগমের ঘরে গেলেন। ওনার হাতে রবীন্দ্রনাথের চোখের বালি। হঠাৎ বুকটা আটকে উঠল উপন্যাসটার দিকে চোখ পড়ে। আশালতার মতো হয়ে যাবে না তো তার জীবনটা? সত্যি কি মহেন্দ্রের মতো ইয়াদের জীবনেও কোনো বিনোদিনী এসে তার জায়গাটা আস্তে আস্তে নিজের আয়ত্তে নিয়ে আসবে ছলনাময়ীর মতো? ভাবতেই শিউরে উঠল সারা শরীর। অবশ্য মহেন্দ্র তো প্রথম দিকে নিজের স্ত্রীকে ভালোবাসত, পরে না হয় বিনোদিনী মহেন্দ্রের মাথা আর মন দুটোই দখলে নিয়ে এসেছিল, কিন্তু ইয়াদ তো তাকে কখনো ভালোই বাসেনি। তাই আশালতা হওয়ার কি আছে, এমনিতেই সে আশালতার স্বভাবেরই। কিন্তু ভবিষ্যতে কি হবে চিন্তায় মুখে তার ছেলের হাসি ফুটে ওঠে। রেহেলা তিতিলকে শূন্যে তাকিয়ে মুখে অদ্ভুত হাসির আভা দেখে ডাকলেন, তিতিল। তিতিল বাস্তবে ফেরে এগিয়ে গেল ওনার কাছে, বলল, আম্মা, কিছু কি বলবি? আম্মা, আপনি আমার উপর রেগে আছেন? মাফ করে দেন আম্মা, আমি তো কষ্টে। তিতিল, মা, তোর ওপর আমি রাগ করিনি, কষ্ট পেয়েছিলাম। আর আমার সবসময় মনে হয়
তোর কষ্টগুলি আমার কারণেই। এমন না আম্মা, আড়াল করার দরকারই বা কি তিতিল? তুইও তো জানিসই। আর শোন, আল্লাহ কখন কি চায় কে জানে বলতো? ভবিষ্যতে কি হবে একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন। এত অগ্রিমও ভাবতে নেই। কিন্তু আম্মা, এবার তো ডিভোর্সটা হয়েই যাবে। তারপর তো আমি হয়নি তো। কে বলতে পারে আমাদের ইয়াদ তোকে ডিভোর্স দিতেই চাইল না? তার মুখে কার্টুন হাসি ফুটে ওঠে। রেহালা বেগম তার গালে হাত দিয়ে বললেন, মনে আশা রাখো মা, মনের নিভে আসা প্রদীপকে আঁকড়ে ধর। ঝড়ো হাওয়ার থেকে দেখবি ঝড় কমে গেলে এই নিভে আসা প্রদীপে আলোকিত করবে তোকে। চিন্তা করিস না, তোকে একটা কথা বলার আছে বলে মুচকি হাসলেন রেহেলা। আর তিতিল কপালে দাগ কেটে তাকিয়ে রয়েছে সেই কথা শোনার চেষ্টায়। দৌড়ে তিতিল নিজের ঘরে এসে আনার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের প্রতি তাকাতেই নোনা জল এসে ভিড় করেছে। বুকের ভেতর ঘূর্ণিঝড় হচ্ছে। সত্যি এবার কি সময় ফুরিয়ে এলো এখানে? তিতিল অস্পষ্ট চোখে ঘরের দিকে চোখ বোলালো। ঘরটা তো ইয়াদের। এতদিন তার রুমেই তো সে ছিল, এবার বুঝি প্রহর শেষ হলো। 2 বছর তো মায়ে জন্মে গেছে এই ঘরের প্রতি। এবার কি অন্য কোথাও সে রইবে কি করে? ভেবেই আরও কান্নায় চোখ দুটি চিপে চিপে হয়ে এলো তার। আর এই ঘরে তো তার থাকা হবে না, কালিয়াত আসছে যে।